সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়া ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে বলে দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত কয়েকজন কর্মকর্তা জানান, এই তথ্য ইরানকে এই অঞ্চলে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা পরিকল্পনায় সহায়তা করতে পারে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এমন কোনো প্রমাণ পায়নি যে মস্কো সরাসরি ইরানকে ওই তথ্য কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে। তবুও এটি প্রথমবারের মতো ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতে কোনোভাবে জড়ানোর চেষ্টা করছে। প্রায় এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে কোনো সামরিক সহায়তা চায়নি। তিনি জানান, মস্কো ও তেহরানের মধ্যে নিয়মিত সংলাপ চলছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে রাশিয়া ইরানকে গোয়েন্দা বা সামরিক সহায়তা দিয়েছে কিনা সে বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন কোনো আলোচনা করবে না, বরং তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। যুদ্ধের সপ্তম দিনে দেওয়া এই বার্তায় ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর তেহরানে একটি গ্রহণযোগ্য ও শক্তিশালী নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরান পুনর্গঠনে সহায়তা করবে। তিনি দাবি করেন, সঠিক নেতৃত্ব এলে ইরান অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত ও শক্তিশালী দেশে পরিণত হতে পারে। এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ইতোমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তার দাবি, ইরানের বিমান বিধ্বংসী অস্ত্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং দেশটির কার্যত কোনো কার্যকর বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশিষ্ট নেই। তিনি আরও বলেন, ইরানের প্রায় 60% ক্ষেপণাস্ত্র এবং 64% উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার ঢেউ শুরু করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলেছে, শুক্রবারের অভিযানটি ছিল 15তম ধাপের হামলা, যেখানে তেহরান ও ইস্পাহানে ইরানের নেতৃত্ব সম্পর্কিত অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। আইডিএফের দাবি, প্রায় 50টি যুদ্ধবিমান ব্যবহার করে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরানের কেন্দ্রস্থলে সরকারি ভবনের নিচে অবস্থিত একটি ভূগর্ভস্থ সামরিক বাংকার ধ্বংস করা হয়েছে। তাদের মতে, এটি ইরানের নিহত সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যবহৃত কমপ্লেক্স ছিল। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার শুরুতেই খামেনি নিহত হন বলে ইসরায়েলের দাবি। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা কুয়েত উপকূলে একটি যুক্তরাষ্ট্র সত্ত্বাধীন তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় রেডিও জানায়, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এবং সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে 1600-র বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অনেকে রকেট হামলায় আহত হয়েছেন, আবার অনেকেই আশ্রয় কেন্দ্রে ছুটতে গিয়ে বা আতঙ্কজনিত কারণে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে যুদ্ধের সপ্তম দিনে ইরানের অধিকাংশ অঞ্চল কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেট ব্লকস জানিয়েছে, দেশে ইন্টারনেট সংযোগ মাত্র 1% নেমে এসেছে, ফলে দেশটি কার্যত ডিজিটাল অন্ধকারে রয়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের তথ্যেও ইন্টারনেট ট্রাফিক প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনের একটি ছোট অংশ এখনও বিশেষ হোয়াইট সিম কার্ড ব্যবহার করে ইন্টারনেটে প্রবেশাধিকার পাচ্ছে, যা সরকারি নিষেধাজ্ঞা ও অবরোধ এড়িয়ে সংযোগ ব্যবহারের সুযোগ দেয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনি দীর্ঘদিন ধরেই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন, যদিও তিনি কখনো নির্বাচিত পদ বা আনুষ্ঠানিক সরকারি দায়িত্বে ছিলেন না।
গত সপ্তাহে ইসরায়েলের হামলায় তার বাবা নিহত হওয়ার পর ইরানি নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং সেই প্রেক্ষাপটে মুস্তফা খামেনির নাম আরও জোরালোভাবে সামনে এসেছে। গোপনীয় স্বভাবের এই ব্যক্তিকে সর্বশেষ গত শনিবার প্রকাশ্যে দেখা গেছে। ওই হামলায় তার বাবার কার্যালয়ে আঘাত হানার সময় তার স্ত্রী জাহরা হাদ্দাদ আদেলও নিহত হন, যিনি ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিবারের সদস্য ছিলেন। বর্তমানে তার অবস্থান প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে চলমান মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মধ্যে তিনি আত্মগোপনে আছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমও এ বিষয়ে নীরব রয়েছে। সমালোচকদের মতে তাকে সর্বোচ্চ নেতা করা হলে ইরান কার্যত ধর্মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হতে পারে। তবু কঠোরপন্থী মহলে তার প্রভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে তার বাবা ও স্ত্রীকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হিসেবে বিবেচনা করার পর। ইরানের ৮৮ সদস্যের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে মোস্তফা খামেনিকে সমালোচনা করে বলেন, খামেনির ছেলে দুর্বল প্রার্থী এবং তাকে গ্রহণযোগ্য মনে হয় না। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেওয়া মোস্তফা খামেনি ১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লবের আগে বড় হন। পরে তিনি ইরান ইরাক যুদ্ধে অংশ নেন এবং ধীরে ধীরে তার বাবার কার্যালয়ের ভেতরে প্রভাবশালী ব্যক্তি হয়ে ওঠেন। বিভিন্ন কূটনৈতিক নথিতে তাকে ক্ষমতার আড়ালের শক্তি হিসেবেও উল্লেখ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত ক্ষমতা ধারণ করেন এবং একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে নতুন নেতা নির্বাচনের বিষয়টি এখন দেশটির রাজনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ঘোষণা দিয়েছেন যে ইরান অঞ্চল জুড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশের মর্যাদা, সম্মান ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তেহরান কোনো ধরনের দ্বিধা বা আপোস করবে না। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। বার্তায় পেজিশকিয়ান উল্লেখ করেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ঘিরে কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট জানিয়ে তিনি বলেন, ইরান সবসময় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাকে সমর্থন করে, তবে যারা ইরানি জনগণের শক্তি ও অবস্থানকে অবমূল্যায়ন করে অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে, প্রকৃতপক্ষে তাদের কাছেই মধ্যস্থতার বার্তা পৌঁছানো উচিত। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তেহরান দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে শক্তভাবে নিজেদের অবস্থান বজায় রাখবে। তার ভাষায়, ইরান কখনোই চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় সম্মান রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুক্রবার ভোরে তাদের ঘোষিত অপারেশন ট্রু প্রমিস 4 এর ২১তম ধাপ শুরু করে, যেখানে ইসরায়েলের তেল আবিবের কেন্দ্রীয় অঞ্চলে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরটিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়া মোয়াজ আল মোমেনিন কোড নামে পরিচালিত এই অভিযানটি শুরু হয় শুক্রবার ভোরের আগে এবং এতে খেইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়। হামলাটি ইমাম হাসান আল মুস্তাবা এর জন্মবার্ষিকীর সঙ্গে মিল রেখে চালানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, তেল আবিবের কেন্দ্রীয় এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বেশ কয়েকটি ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, খেইবার শেখান ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে গিয়ে একাধিক ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। এসব ফুটেজে হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে উল্লেখযোগ্য প্রতিরোধ দেখা যায়নি বলেও দাবি করা হয়েছে। ইসরায়েলের হারেটস পত্রিকাও জানিয়েছে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কেন্দ্রস্থলে বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইআরটিসি জানিয়েছে, মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ১৭৫ শিশু ও শিক্ষকের স্মরণে এই হামলা পরিচালনা করা হয়েছে। ওই হামলাটি ২৮ ফেব্রুয়ারি ভোরে সংঘটিত হয়েছিল, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অবৈধ ও উস্কানিমূলক যুদ্ধ শুরু করে বলে তেহরানের অভিযোগ। ইরানি কর্মকর্তারা ওই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা হিসেবে আখ্যা দিয়ে এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছেন। এই ঘটনায় ইরান জুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নিহত শিশুদের স্মরণে বিভিন্ন স্থানে শোকসভা ও শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুক্রবার সকালে অপারেশন ট্রু প্রমিস 4 এর 22তম ধাপ সফলভাবে শুরু করার ঘোষণা দিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, ইয়া হোসেন বিন আলী কোড নামে পরিচালিত এই নতুন হামলায় খেইবার খোররাম শাহর 4 এবং ফাত্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি স্কুলে নিরীহ ইরানি শিশুদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার সময় শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক সুপার হেভি খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার ওয়ারহেডের ওজন প্রায় 2 টন এবং গতি 14 ম্যাকেরও বেশি বলে জানানো হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি, তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দর এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনা এই হামলার লক্ষ্যবস্তু ছিল। আইআরজিসি আরও দাবি করেছে, যুদ্ধের 7ম দিনে তাদের স্থিতিশীল ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে ধারাবাহিকভাবে হামলা চালানোর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এমন পশ্চিমা প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থাটি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে যুদ্ধক্ষেত্রে কৌশলগত উদ্যোগ ইরানের হাতেই রয়েছে। একদিকে শুক্রবার দুপুরে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেন, আগ্রাসীদের শাস্তি না দেওয়া পর্যন্ত দীর্ঘ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। তিনি আরও সতর্ক করে বলেন, প্রতিটি নতুন অভিযানে শত্রুদের আরও কঠিন ও বেদনাদায়ক আঘাতের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের নতুন উদ্যোগ ও উন্নত অস্ত্র এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি এবং ভবিষ্যতে সেগুলো মোতায়েন করা হতে পারে। ইরানের সেনাবাহিনী শুক্রবার বিকেলে ঘোষণা করেছে যে তাদের স্থল বাহিনীর পরিচালিত কামিকাজে ড্রোন কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিবৃতি নম্বর 14-তে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় স্থলবাহিনীর বিভিন্ন ধরনের কামিকাজে ড্রোন ব্যবহার করে উচ্চমাত্রার একটি অভিযানে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলা শুধু শুরু হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টাতেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর মধ্যে আলী আল সালেম বিমান ঘাঁটি সহ আরও কয়েকটি ঘাঁটি সাম্প্রতিক দিনগুলোতে বারবার ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এর আগে কুয়েতের সুবাইয়া বন্দর এলাকায় অবস্থিত একটি কৌশলগত অপারেশন সেন্টারে চালানো ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের সামরিক কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অবকাঠামো ও বেসামরিক জনগণের উপর চালানো আগ্রাসনের জবাব হিসেবেই এসব সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রয়োজনে এ ধরনের প্রতিশোধমূলক হামলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।